আজ আমাদের সঙ্গে আছেন কানিজ ফাতেমা মিথিলা। আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি তো কাজ করছেন জুলাই গণ অভ্যুত্থানে যে আমাদের যে আহত ভাইয়েরা আছে বা বোনেরা আছে তাদের সঙ্গে, তো এই নিয়ে আজকে আমাদের আপনি কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন। আমি কানিজ ফাতেমা মিথিলা, লড়াকু 24-এর একজন সংগঠক। কাজ করছি জুলাই গণ অভ্যুত্থানে আহতদেরকে নিয়ে। গত 7 আগস্ট থেকে আমরা মূলত 4টা হাসপাতালে আহতদের নিয়ে কাজ করা শুরু করি। এটা হচ্ছে আপনার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক অ্যান্ড রিহ্যাবিলিটেশন হসপিটাল নিটোর, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট। 5 আগস্টের পর আমার মনে হলো, মানে অন্য অনেকের মতোই আসলে, যে একটু হাসপাতালগুলোতে গিয়ে দেখি কি পরিমাণ মানুষ আসলে আহত কিংবা গুলিবিদ্ধ আছে। তো একদমই ব্যক্তিগতভাবে 7 আগস্ট আমি নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই এবং সেইখানে তো একটা খুবই ভয়াবহ চিত্র ছিল। আপনার ঢাকা মেডিকেলের হচ্ছে মূল ভবনে হচ্ছে 2টা ওয়ার্ডে হচ্ছে আহতরা ছিলেন এবং আরেকটা যে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট, সেখানে একটা সম্ভবত একটা ওয়ার্ডে কি 2টো ওয়ার্ডে হচ্ছে আহতরা ছিলেন। তো ওখানে দেখলাম যে কি পরিমাণ মানুষজন নানানভাবে গুলিবিদ্ধ, কেউ মেরুদণ্ডে, কেউ পায়ে, কেউ নানান শরীরের নানান অঙ্গে আর কি গুলিবিদ্ধ এবং কাতরাচ্ছেন। অনেকেই হচ্ছে বেড পায় নাই, মাটিতে হচ্ছে একটা কোনো রকমের চাটাই পেতে হয়তো বা আছেন। কিন্তু ঢাকা মেডিকেলের ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হলো, যে যেহেতু ওটা একটা সেন্টার অফ অ্যাটেনশনের জায়গা, অনেকেই যাচ্ছে ওখানে, অনেক মানুষ ব্যক্তিগতভাবে যাচ্ছিল এবং অনেক সংগঠনও যাচ্ছিল। সমন্বয়কদের মধ্যেও আমি যেমন ওখানে গিয়ে উমা ফাতেমাকে দেখেছি যে ও নিজে ব্যক্তিগতভাবে গিয়ে কথা বলছিল আহতদের সঙ্গে। তো তখন আমার মনে হলো যে আচ্ছা, অন্য হাসপাতালগুলোর কি পরিস্থিতি সেটাও একটু দেখা দরকার। ওই দিকগুলোতে আসলে মানুষ যাচ্ছে কিনা, ওই দিকগুলো যারা আহত তাদের পাশে মানুষ দাঁড়াচ্ছে কিনা সেটাও একটু দেখা দরকার। এবং আরেকটা কৌশলগত জায়গা থেকে আমি আসলে ভাবলাম যে আমি যেখানে থাকি ঢাকা উদ্যান, এখান থেকে আমার রেগুলার ঢাকা মেডিকেলে যাওয়া আসা করাটা একটু কঠিন হয়ে যাবে। তার চেয়ে বরং আমি যদি হচ্ছে আমাদের মোহাম্মদপুরের নিকটবর্তী যেই 4টা সরকারি হাসপাতাল, মানে আমরা তো বুঝতেই পারছিলাম যে মাথায় গুলিবিদ্ধ, চোখে গুলিবিদ্ধ, পায়ে গুলিবিদ্ধ, এরকম প্রচুর পেশেন্ট আসলে আমরা গেলে হয়তো দেখতে পাবো। তো সেই জায়গা থেকে ঠিক করি যে শহীদ সোহরাওয়ার্দী, পঙ্গু, চক্ষু এবং নিউরো, এই 4টা হাসপাতালে আমরা একরকম পরিদর্শন করতে যাব এবং করে আমরা কিছু তথ্য সংগ্রহ করে আসব। তো 9 আগস্ট হচ্ছে শুক্রবার ছিল সেদিন। তো সেদিন আমি আমার কিছু কাজিন এবং বন্ধু বান্ধব, এমনকি আমার মাও গিয়েছিলেন আমার সঙ্গে। আমরা গিয়ে একদম যে ওয়ার্ডগুলোতে হচ্ছে আহতরা ছিলেন তাদের সাথে হচ্ছে প্রত্যেকের সঙ্গে একদম আলাদাভাবে গিয়ে কথা বলে আমরা তথ্য সংগ্রহ করে নিয়ে আসি। তো ওই মানে আমরা প্রত্যক্ষভাবে যেটুকু যা দেখেছি, দেখতে গিয়ে আমাদের কাছে আমাদের যে অবজারভেশন তার মধ্যে একটা ছিল হচ্ছে যে আহতদের মধ্যে শিক্ষার্থী যারা, তাদেরও অনেকেই গুরুতর অবস্থার মধ্যেই ছিলেন কিংবা আছেন, কিন্তু তাদের একটা সাপোর্ট মেকানিজম আছে আর কি, যে তাদের পরিবার হোক, তাদের বন্ধু বান্ধব হোক, কিংবা যেই প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করেছে তারা হোক, কিংবা আন্দোলনটা আসলে যেহেতু ছাত্রদেরই আন্দোলন হিসেবেই অনেক বেশি পরিচিতি পেয়েছিল, তো ছাত্রদের দিকে আসলে একটা সিম্প্যাথি তো মানুষের ছিলই, কাজ করেছে, সংবেদনশীলতা কাজ করেছে। কিন্তু ওই সময় যে যারা শ্রমজীবী প্রচুর মানুষ হাসপাতালগুলোতে ছিল, আমরা দেখছিলাম যে ওদের পক্ষে দাঁড়ানোর কেউ নাই। হাসপাতালে সরেজমিনে যাওয়ার পরে আমরা যা দৃশ্য দেখলাম, সেটা দেখার ভিত্তিতে আমাদের কাছে মনে হলো যে আসলে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোটা খুবই জরুরি। আমাদের যত সীমিত সামর্থ্যই থাকুক না কেন, সেটা নিয়ে আসলে চেষ্টাটা করা উচিত। কারণ আমরা আসলে তখন বুঝতে পারছিলাম যে মাত্র তখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদেরও তো আসলে একটু সময় দিতে হবে। এই ইন্টারিম টাইমটায়
আমরা যে যার জায়গা থেকে সম্ভব আমরা যদি মানুষগুলোর পাশে মানে তাৎক্ষণিকভাবে দাঁড়াতে পারি, হয়তো বেশ কিছু মৃত্যু আমরা ঠেকাতে পারবো, অনেকগুলো মানুষের অঙ্গহানি হয়তো বা ঠেকানো যাবে। হয়তো সবাইকে পারবো না, সারা দেশের সব জায়গায় তো আমরা পারবো না, অন্তত যেটুকু আমাদের সক্ষমতার মধ্যে আছে সেটুকু হয়তো পারবো। তো সেই যে আমরা হচ্ছে সেখান থেকে তথ্য সংগ্রহ করলাম, সেই তথ্যে আমাদের আসলে 97 জন তালিকা ছিল আর কি। 97 জন আমরা একটা তালিকা, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউট, এই 4টা হাসপাতাল থেকে আমরা 9 তারিখে আসলে মূলত আমরা তথ্যগুলো সংগ্রহ করি। এরপর আবার নতুন করে গিয়ে তথ্য আমাদের সংগ্রহ করা হয়নি, তাহলে হয়তো আরো রোগী যুক্ত হতেন। কিন্তু এই 97 জনের মধ্যে আমরা হচ্ছে এই তালিকাগুলোকে পরে বিভিন্ন দফায় আমরা এগুলোকে আপডেট করেছি। এবং আমরা আসলে আমাদের যেটা মনে হচ্ছিল যে 97 জনের মধ্যে প্রত্যেককে নিয়ে তো আসলে কাজ করতে পারবো না, এবং প্রত্যেকের পরিস্থিতি আসলে একই রকমও না আর কি। কারোটা হচ্ছে অনেক বেশি গুরুতর আঘাত এবং কারোটা ইমিডিয়েটলি আসলে সেটা অ্যাড্রেস করা দরকার, ইমিডিয়েটলি মানে আর্থিক সহযোগিতা দরকার। তখনও পর্যন্ত সরকার চিকিৎসা ফ্রি এটা ঘোষণা করে নাই, ফলে তাদের চিকিৎসা বাবদ একটা বড় খরচ নিজেদের পকেট থেকে যাচ্ছিল। কারণ অনেকেই তো আপনার সেই 17, 18, 19 জুলাই থেকেই হাসপাতালে ভর্তি ছিল, এবং এমনও হয়েছে যে হাসপাতালে ভর্তি থাকাকালীন সেই সময়টা তারা অনেক হয়রানির শিকার হয়েছেন, ঠিকঠাক মতো তারা চিকিৎসা পান নাই, এবং তাদের সাথে আচরণটাও আসলে পুরো হাসপাতালের ম্যানেজমেন্ট যারা ঠিকঠাক মতো তারা করেন নাই, কারণ তারা ওদেরকে একটা শত্রুপক্ষ হিসেবে বিবেচনা করছিল। কারণ তারা তো আসলে আওয়ামী সরকারের অনুগত ম্যানেজমেন্ট বেশিরভাগ। আমরা তো জানি আসলে আমাদের সরকারি হাসপাতালগুলোর চিত্র কি এবং কিরকম সিন্ডিকেট কাজ করে। তো সেইখান থেকে তারা ভয়ানক রকম আসলে ভোগান্তির মধ্যে ছিলেন। অনেকে তখন পর্যন্ত শরীরে গুলি নিয়েছিলেন, এবং সেই গুলি অপসারণ হবে কিনা, তাদের কোনো সার্জারি হবে কিনা, ডাক্তাররা তখনও পর্যন্ত তাদেরকে কিছু বলতে পারছিলেন না। তো তখন আমরা আসলে ওই 97 জনের মধ্য থেকে প্রায়োরিটি বেসিসে প্রথম হচ্ছে 25-26 জনকে আমরা একটু আলাদা করি, যাদের আসলে একদম ইমিডিয়েট হেল্প দরকার। এবং আমরা একটা ফেসবুকে ক্লোজ গ্রুপ করি জুলাই 36 নামে। সেইটার মধ্যে আমাদের একদম পরিচিত যারা বন্ধু বান্ধব, যারা আমাদেরকে চেনে, আমরা যাদেরকে আসলে ভরসা করতে পারি, তাদের উদ্দেশ্যে একটা খোলা চিঠির মতো করে ওই গ্রুপের মধ্যে দেই, এই পরিস্থিতিগুলো জানাই এবং তাদের কাছ থেকে সহায়তা আশা করি। সহায়তা আমরা মেসেঞ্জার গ্রুপ ছিল না, এটা ফেসবুক একটা গ্রুপ ছিল, ক্লোজ গ্রুপ ছিল। ক্লোজ গ্রুপ করার কারণ ছিল তখনও পর্যন্ত আসলে আমরা বুঝতে পারছিলাম না যে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এই মানুষগুলো কোনো রকম ঝুঁকির মধ্যে আমরা ফেলে দিচ্ছি কিনা। হ্যাঁ, কারণ অনেকেই তো আসলে এদেরকে যদি চিহ্নিত হয়ে যায়, চেহারা বুঝে যায়, ঠিকানা জেনে যায়, হয়তো তাদেরকে নানানভাবে আরো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করতে পারে আর কি। তো এই শঙ্কাটা মাথায় রেখে এবং তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা হচ্ছে শুধুমাত্র তাদের বিভিন্ন যে এক্স-রে রিপোর্ট কিংবা তাদের যে মেডিকেল যে পেপারসগুলো সেগুলোর ছবি দিচ্ছিলাম এবং ঘটনার বর্ণনা দিয়ে আমরা হচ্ছে ওখানে আহ্বান করছিলাম। এবং আমরা যে শুধুমাত্র অর্থ সহায়তা আহ্বান করেছি সেটা না, আমরা বলেছি যে আপনাদের মধ্যে আপনারা যারা অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়াতে পারবেন তারা আপনারা অর্থ সহায়তা দেন, আর যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন, আমাদের প্রচুর স্বেচ্ছাসেবক দরকার, তারা স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে যোগ দিতে পারেন। কিংবা আমাদের সাথে যোগ দিতে আপনারা আপনি কয়জনকে পাশে পেয়েছেন? আমরা তো ওইটা গ্রুপটা প্রায় 100 জনের উপরে ছিল। তো আমাদের ওখানে যোগাযোগ করে আমাদের সাথে অনেকেই নিজে থেকেই যোগাযোগ করেছে, আমরা পার্সোনালি কাউকে নক করি নাই। তো নিজেদের থেকে যোগাযোগ করে আমাদেরকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আমরা বোধহয়, মানে এক একজন তো মানে যে যার সামর্থ্য অনুযায়ী আসলে টাকা দিয়েছে। আবার এমনও হয়েছে যে একই ব্যক্তি একাধিকবার নানান জনের কাছ থেকে টাকা নিয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করে দিয়েছেন। তো যখন যতটুকু টাকা আসতো সেটার ভিত্তিতে আমরা আসলে প্রায়োরিটি বেসিসে, মানে আমরা একটা খুবই টোকেন মানি, আসলে ওটা কিছুই না, তাদের প্রয়োজনের জায়গা থেকে কিছুই না। তো সেই টাকা আমরা দেই প্রাথমিকভাবে, কিন্তু পরে আমাদের মনে হলো যে আসলে শুধুমাত্র এককালীন টাকা দিয়ে ওনাদের সমস্যার সমাধান হবে না, কারণ প্রবলেমগুলো আসলে বহুমুখী। যেমন
ধরেন একজন গুরুতর আহত রোগী যখন হাসপাতালে থাকেন তার সঙ্গে অন্তত একজন অ্যাটেন্ডেন্ট থাকতে হয়, তো তার খাবার তো হাসপাতাল থেকে দেওয়া হয় না। তার খাবার এবং ন্যূনতম টিকে থাকার জন্য যা যা লাগে, দীর্ঘদিন ধরে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে যারা আছে তাদের তো একটা বড় মানে খরচ যায়, সেই খরচটা কোত্থেকে আসে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই রোগীদের যে ব্যয়বহুল টেস্ট, যেমন আমরা যদি বলি সিটি স্ক্যান, এমআরআই, এই ধরনের যে সমস্ত টেস্টগুলো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ওই হাসপাতালগুলোতে তারা করতে পারছিলেন না, কারণ দেখা যাচ্ছে যে হয়তো ওই মেশিনগুলো থাকা সত্ত্বেও সেগুলো হয়তো দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। তো সেই কারণে তাদের বাইরে থেকে দফায় দফায় আসলে এই মানে ব্যয়বহুল টেস্টগুলো তাদেরকে করতে হয়েছে, এবং যাদের পায়ে রড লাগাতে হয়েছে, রিং লাগাতে হয়েছে, এইগুলোও তাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। তো এই রকম দফায় দফায় ধাপে ধাপে তাদের আসলে প্রচুর টাকা, তখনই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনার ওই যে 7, 8, 9, 10 আগস্টের মধ্যেই অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছিলেন, ঋণ লোন করে তারা তাদের চিকিৎসা চালাচ্ছিলেন, অন্যান্য ব্যয়ভার বহন করছিলেন, এটা একটা বিষয়। তারপর যেহেতু বলছিলাম যে 97 জনের মধ্যে আমরা আমাদের তালিকায় দেখেছি যে 55 থেকে 56 জনই একমাত্র পরিবারের উপার্জনকারী ব্যক্তি ছিলেন। তো ওই পরিবারগুলো আয় তো একদমই থমকে গিয়েছে, এবং সেটার ফলে যেটা হলো যে সেই তাদের মধ্যে যারা ঢাকা শহরে থাকতেন কিংবা বাসা ভাড়া নিয়ে যারা থাকেন, তাদের বাসা ভাড়া আটকে আছে, এবং বাড়িওয়ালা হচ্ছে হয়তো ভীষণ চাপ দিচ্ছে যে দ্রুত হয় ভাড়া দিতে হবে, না হলে বাড়ি ছেড়ে দিতে হবে। তারপর হচ্ছে মানে ন্যূনতম জীবন ধারণের জন্য যেটুকু বাজার খরচ লাগে সেটা তারা করতে পারছে না, তাদের অনেকের ছেলেমেয়েদের স্কুল কলেজের পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে। এরকম একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে, এবং মানে আহত ব্যক্তিদের তো আসলে পুষ্টিকর খাবারও একটা জরুরি বিষয়। শুধুমাত্র 3 বেলা কোনো রকম একটা লামসাম খাবার দিয়ে তো আসলে তাদের চলে না, কিন্তু হাসপাতালের খাবারের যেই মান, সেটা আসলে দেখলে আমাদের মতো সুস্থ মানুষেরই আসলে বমি উদ্রেক হয়। হ্যাঁ, এবং আমরা তো ধরেন দেখেছি যে হাসপাতালে, বিশেষত পঙ্গু হাসপাতালে, মানে আমাদের নিজেদের চোখের সামনে দেখা যে রোগীদের যে খাবার দেওয়া হচ্ছে সেটা মান তো অনেকই খারাপ, সেটা কোনো সন্দেহ নাই, কিন্তু সেগুলোর উপরে তেলাপোকা হেঁটে বেড়াচ্ছে, বিড়াল এসে মুখ দিচ্ছে, এবং অবাধে মানে কোনো হাইজিন মেনটেনের কোনো বালাই নাই। ফলে শুধুমাত্র এই সব কারণে প্রচুর মানুষের ইনফেকশন হয়ে গেছে, এবং তাদের টাইমলি ড্রেসিং না হওয়া, তাদেরকে সময় মতো আসলে চিকিৎসাগুলো দিতে না পারা, তো এই ধরনের অনেকগুলো সংকট ছিল। আরেকটা বিষয় আসলে আমরা ঢালাওভাবে সবসময় আসলে চিকিৎসকদেরকে দোষ দেই যদিও, কিন্তু সব চিকিৎসক তো আসলে খারাপ না। অনেক চিকিৎসক তাদের সাধ্যের বাইরে গিয়ে অনেক বেশি সংখ্যক রোগীকে তারা হচ্ছে একই সময় তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেটা তাদের জন্য আসলে সহজ ছিল না, কারণ এইরকম ট্রমা পেশেন্ট ম্যানেজমেন্ট আমাদের দেশের ডাক্তাররা মানে করার জন্য প্রস্তুত ছিলেন না। এই পরিমাণ গুলিবিদ্ধ রোগী, মানে যেই পরিমাণ আসলে প্রতিদিনই আন্দোলন চলাকালে হচ্ছে তাদের আসতো, অত রোগীর চাপ সামলানোর মতো অবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আসলে অতটা দক্ষ হয়ে ওঠে নাই। কারণ মানে আমরা যে সমস্ত দেশে দেখবো যে হচ্ছে আপনার যুদ্ধ চলছে কিংবা যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে একটা দীর্ঘ সময় দিয়ে গেছে, তাদের হয়তো একটা পোস্ট কনফ্লিক্ট হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম দাঁড়িয়ে গেছে আর কি, কিন্তু আমাদের তো আসলে এই অভিজ্ঞতা নাই। ৭১-এর পরে এত বড় হত্যাকাণ্ড তো আসলে হয় নাই। ওনারা আমাদেরকে যেটা বলছিলেন যে যাদের আসলে রেগুলার ড্রেসিং প্রয়োজন, সেই ড্রেসিংটাও আসলে নার্সরা সময় মতো করছিলেন না আর কি। তো তাদেরকে অনেককে হচ্ছে টাকা দিয়ে আসলে ড্রেসিং করাতে হতো, যদি 200-300 টাকা করে না দেওয়া হতো দেখা যেত যে নার্সরা টাইমলি ড্রেসিং করছিলেন না। তো এই সব কারণে অনেকেরই আমরা দেখলাম যে ইনফেকশন হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর হচ্ছে আমরা ধরেন যখন চক্ষুতে গেলাম, নিউরোতে গেলাম, ওখানে তো সব খুবই গুরুতর সব পেশেন্ট। তো হাসপাতাল হিসেবে আমরা বলবো যে সোহরাওয়ার্দী এবং পঙ্গুর চাইতে নিউরো এবং চক্ষুর ম্যানেজমেন্ট তুলনামূলক আন্তরিক
ছিলেন, বেশ আন্তরিক ছিলেন এবং তারা যথেষ্ট চেষ্টা করেছেন রোগীদের সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করার জন্য, এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাও তুলনামূলক পঙ্গু এবং স্তরার দিক থেকে অনেকটাই ভালো। কিন্তু আসলে এত গুরুতর সব রোগী, মানে এগুলো ভয়াবহ, মানে আমরা আসলে ভাবতে পারছিলাম না যে একটা আন্দোলন দমনের জন্য গুলি করলে সেটা বড়জোর হয়তো পায়ে করতে পারে, কিংবা মানে এগুলো তো নিশ্চয়ই নিয়ম, মানে আইনও আছে, তাই না? মানে দুনিয়াব্যাপী এরকম তো অনেক নিশ্চয়ই কনভেনশনও আছে। তো মানে এইভাবে আসলে গুলি কি কারণে কোনো শাসক গোষ্ঠী করবে যে একটা মানুষের মাথা থেকে শুরু করে সারা শরীরে অজস্র ছড়াগুলি লেগে থাকবে, এত গভীরে গিয়ে গিয়ে হচ্ছে তাদের গুলিগুলো বিদ্ধ হয়ে থাকবে যে সেটা হচ্ছে তাকে সারা জীবনের জন্য হয়তো অন্ধ কিংবা হচ্ছে প্যারালাইজড কিংবা পঙ্গু করে দিচ্ছে, তার অঙ্গহানি ঘটছে। মানে একটা কত বিশাল জনসংখ্যার একটা অংশকে তারা হচ্ছে এরকম অচল করে দিতে পারে আর কি। এটা একটা আন্দোলনে কিভাবে সম্ভব? মানে এটা যুদ্ধ পরিস্থিতি ছাড়া তো সম্ভব না। খুবই ভয়াবহ একটা মানে পরিস্থিতি আর কি। আমরা হাসপাতালগুলোতে গিয়ে দেখলাম এবং মানুষগুলো যারা আসলে আগে অন্ধ ছিল না, এত বছর যারা চোখে দেখতে পেতেন, তাদের পৃথিবীটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল এবং তারা জানে না আসলে যে সামনে আসলে তাদের কি হবে। তারা যারা কাজ করতেন তারা আর কখনো তো কাজ হয়তো করতে পারবেন না, তো তাদের পরিবারগুলো কিভাবে চলবে? এই যে একটা প্রচন্ড রকম অনিশ্চয়তা এবং মেন্টাল ট্রমা এবং একটা পুরো এই যে অন্ধত্বের সাথে কোপ করা, এইটার জন্য তো একটা বড় ধরনের মানসিক ট্রমার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে কিংবা এখনো হচ্ছে। তো সেই জায়গাগুলো থেকে আমরা আসলে দেখি নাই যে তাদের পাশে সর্বস্তরের মানুষের পাশে, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, কিংবা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা কিংবা আমাদের এই যে এত এত রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, আমাদের অনেক বুদ্ধিজীবীরা আছেন, আমাদের অনেক ছাত্র নেতারা আছেন, অনেকে বিচ্ছিন্নভাবে কাজ করেছেন, মানে হয়তো সবাই না, একটা অংশ কাজ করেছেন, কিন্তু তাদের এটা কর্তব্য ছিল এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। কারণ এই মানুষগুলোর রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার স্বপ্ন দেখছি। অথচ আমরা কি দেখলাম যে এই 5 আগস্টের পরপরই হচ্ছে বিভিন্ন ফোরামে নানানজন আলোচনা করছেন কেমন রাষ্ট্র চাই, কেমন সংবিধান চাই, কেমন শিক্ষা ব্যবস্থা চাই, কেমন বিশ্ববিদ্যালয় চাই, কেমন এটা চাই, কেমন সেটা চাই। তো এই যে চাই, আমরা শুধু চেয়েই যাচ্ছি, যাদের হচ্ছে কোনো গুলি লাগে নাই, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে এই চাওয়ার জায়গাটা আমাদের তৈরি হলো এবং যাদের কারণে আমরা এই যে 15-16 বছরের আমাদের যে বাক স্বাধীনতা ছিল না, সেই জায়গাটা তৈরি হলো। আমরা এখন কথায় কথায় আমরা সচিবালয়ে ঘেরাও করে ফেলতে পারছি, কথায় কথায় আমরা হচ্ছে সবাই সব জায়গা থেকে এখন আমরা নানান ধরনের আন্দোলন সংগ্রাম করছি এবং একে অপরের বিপক্ষে দাঁড়ানোর যেই জায়গাটা, অন্তত একটা গণতান্ত্রিক স্পেস, হয়তো আমি এটাকে পজিটিভলি বললাম যে গণতান্ত্রিক যে স্পেসটা তৈরি হলো, সেই স্পেসটা যাদের জন্য তৈরি হলো, আমাদের তো প্রথম কাজটা আসলে হওয়া উচিত ছিল, প্রথম দায়িত্বটা হওয়া উচিত ছিল ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো, শহীদ পরিবারগুলো এবং হচ্ছে আহত পরিবারগুলো, তাদের পাশে দাঁড়ানো। এবং অনেক পেশেন্ট আপনারা জানেন নিশ্চয়ই যে এতটাই গুরুতর ছিল যে তাদের খুবই দ্রুত ভিত্তিতে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া দরকার ছিল। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আসলে 1-2জন ভাইরাল হয়েছে, যাদের বিষয়ে একটা প্রেশার ছিল, শুধুমাত্র হাতে গোনা এরকম কয়েকজনকে বিদেশে নেওয়া গেছে। কিন্তু গতকালকেও যেমন আব্দুল্লাহ নামে একজন মারা গেছেন, 23 বছর বয়সী। তো তার মেডিকেল ফাইলে লেখাই ছিল যে মানে দ্রুত ভিত্তিতে তাকে যদি বিদেশে নিয়ে না যাওয়া হয় তাহলে তাকে বাঁচানো যাবে না। অথচ সে মারা গেল হচ্ছে অভ্যুত্থানের প্রায় 3.5 মাস পর। তো এই 3.5 মাস আমরা কি করলাম? এবং আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি, আমাদেরও তো আসলে এতদিন ধরে আমাদের এই দায়িত্ব পালন করার কথা ছিল না। আমাদের তো কথা ছিল যে যতক্ষণ পর্যন্ত সরকার আসলে পুরোদমে কাজ শুরু করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত একটা সহযোগী হিসেবে এবং আমাদের নিজেদের নাগরিক দায়বোধের জায়গা থেকে মানুষগুলোর পাশে থাকা, এবং তারপর আস্তে আস্তে আমরা সবাই আবার আমাদের স্বাভাবিক কাজে ফিরবো, স্বাভাবিক জীবনে ফিরবো, বাকিটা হচ্ছে সরকার তত্ত্বাবধান করবে। কিন্তু আমরা দেখলাম যে আসলে
এত ধীরগতি, এত আমলাতান্ত্রিক জটিলতা এবং এত ধরনের অব্যবস্থাপনা, তো মানে আহতদের পরিস্থিতি আমরা আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে দিন দিন এক একজনের পরিস্থিতি খারাপের দিকে চলে যাচ্ছে। দিন দিন হচ্ছে মানুষজন আরো মৃত্যু ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে, অঙ্গহানির ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে, এবং আমরা আসলে অত্যন্ত সীমিত স্বার্থ নিয়ে আমাদের পক্ষে তো এটা কোনোভাবেই সম্ভব না। এবং রেগুলার মানুষগুলো যেহেতু আমার মতো আমাদের মতো যারা হচ্ছে হাসপাতালে আমরা গেছি স্বেচ্ছাসেবী, ওরা তো ওদেরকেই চেনে, ওদেরকেই ফোন করে, যে কোনো বিষয়ে তাদেরকেই ফোন করে। তো সেই সময় আমরা এত বেশি অসহায় বোধ করি যে আসলে প্রত্যেকটা নিড পূরণ করার মতো বাস্তবতা আমাদের নাই। তো সেই জায়গা থেকে আমরা আসলে 16ই সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্স করে সেখানে হচ্ছে সার্বিক এই যে অব্যবস্থাপনার বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং সেইগুলো আসলে নিরসনে সরকার কি করতে পারে সেই বিষয়ে আমাদের একটা 15 দফা দাবি আমরা উপস্থাপন করি। এবং আমরা ভেবেছিলাম যে এরপর হয়তো দ্রুত ভিত্তিতে সরকার হচ্ছে এই বিষয়গুলোকে আমলে নিয়ে তারা হচ্ছে তৎপর হবেন। এবং শুধু আমরা না, আমরা দেখেছি যে আহতরাও দফায় দফায় পথে নামছেন, এবং আরো অনেকেই আসলে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনে এগুলো নিয়ে কথা বলছেন। তারাও সরকারকে সুনির্দিষ্ট করণীয়গুলো হচ্ছে বলছেন। এবং আমাদের দাবির মধ্যে একটা দাবি এরকমও ছিল যে আমরা যারা বিচ্ছিন্নভাবে কাজ করছি, বিভিন্ন নেটওয়ার্ক ভলান্টিয়ার গ্রুপগুলো, তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটা নির্দিষ্ট নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, এটা সরকারের তরফ থেকে যদি করা যায়, এবং তাহলে হচ্ছে ডুপ্লিকেশনটাকে এড়ানো সহজ হতো। যে এক হাসপাতালে হয়তো 3-4টা ভলান্টিয়ার টিম কাজ করছে, একটা হাসপাতালে কেউ যাচ্ছেই না, এইটা না করে তখন বরং ওটা সরকারের পক্ষে খুব সহজেই করা যেত যে অঞ্চল ভিত্তিক ভলান্টিয়ারদেরকে কাজ ভাগ করে দেওয়া, এবং সেটা জেলা পর্যায়ে আসলে এটা করা যেত। কারণ আমাদের প্রচুর হচ্ছে, আমরা জানি যে তরুণ সংগঠন আছে, ইয়ুথ ক্লাবগুলো আছে, তাদেরকে অ্যাক্টিভ করা যেত। কারণ তখনও পর্যন্ত তো আসলে আন্দোলনের স্পিরিটটা ছিল তো মানুষের মধ্যে। এবং আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা কিভাবে ট্রাফিক কন্ট্রোল করেছে, তখন একদম নিজেদের গরজেই, তখন তো তারা আসলে কোনো ভাতা পায়নি কিংবা কোনো সনদের আশায় তারা এটা করে নাই। তারা রাস্তাঘাট পরিষ্কার করেছে, তারা গ্রাফিতি এঁকেছে, নানান কিছুই তারা করতে চেয়েছে। ফলে তাদের সেই আকাঙ্ক্ষাটা তো ছিল যে একটা এরকম অনেকটা যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পরে একটা দেশকে নতুন করে গড়ার যে আকাঙ্ক্ষা, যেটা 71-এর পরেও ছিল, কিন্তু সেটা তখনও যেমন করতে দেওয়া হয় নাই, এবারও আমরা দেখলাম এবারও আসলে সেটা অতখানি উৎসাহিত করা হলো না, অন্তত এই আহতদেরকে নিয়ে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে। তো এটা খুবই দুঃখজনক বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের এই যে স্বাস্থ্য বিষয়ক একটা কেন্দ্রীয় উপকমিটি গঠন করা হয়েছে, কিংবা এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হয়েছে, তারা নিঃসন্দেহে তারা চেষ্টা করছেন, কাজ করছেন, এবং আমরা আসলে এই সরকার ব্যর্থ হোক এটা আমরা কোনোভাবেই চাইবো না, কারণ তাহলে এটা আমাদের সকলেরই পরাজয় হবে। কিন্তু তাদের কাজ নিয়ে আমরা আসলে ভীষণ রকম উদ্বিগ্ন এই কারণ কাজের আমরা কোনো জবাবদিহিতা এবং স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি না, এবং আসলে তারা কি প্রক্রিয়া কাজ করছেন, কি করছেন, এইটার কোনো ব্রিফিং নাই। আমাদের যেমন একটা মধ্যে ছিল, দাবির মধ্যে ছিল যে অন্তত কোভিডের সময় যেমন হচ্ছে একটা স্বাস্থ্য ব্রিফ করা হতো, তেমন হচ্ছে অন্তত সপ্তাহে একটা করে আহতদের পরিস্থিতি নিয়ে যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে ব্রিফ করা হয়, যাতে করে হচ্ছে দেশবাসী জানতে পারে যে আহতদের পরিস্থিতি কি, কিংবা সামনে কি করণীয়। তো এইটা কিন্তু সরকার করতে পারতো, এবং সরকার তার যে মিডিয়া মেকানিজম আছে, যেমন বিটিভিকে ব্যবহার করে, রেডিওকে ব্যবহার করে, কিংবা বেসরকারি যে গণমাধ্যম আছে তাদের সহায়তায় আহতদের বিষয়ে তাদের তালিকা সংগ্রহ করা জেলা ভিত্তিক পর্যায়ে, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ে, এবং প্রত্যেকটা সরকারি যে অ্যাপারেটাসগুলো আছে, যেমন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন, এদের প্রত্যেককে সমন্বয় করে তালিকা একটা করে ফেলা কিন্তু এত দীর্ঘ সময়ের ব্যাপার ছিল না, এটা খুব দ্রুতই করে ফেলা যেত। কিন্তু সেই যে পুরাতন আমলাতান্ত্রিক যেই জটিলতা এবং প্রবল দুর্নীতি এবং পদে পদে হয়রানি, সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। মানে এই সমস্ত কারণে আহতরা যেমন হচ্ছে ভয়ানক রকম দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, তেমনি করে আমরা যারা আহতদেরকে নিয়ে কাজ করে আসছি, আমরা বেশিরভাগই হচ্ছে ট্রমাটাইজড।
আমরা ট্রমাটাইজড এবং আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, আমরা হচ্ছে চরম একটা মানসিক ধকলের মধ্যে দিয়ে আমাদেরকে প্রত্যেককেই যেতে হচ্ছে আর কি। কারণ এক ধরনের ব্যক্তিগত অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়। আমরা যখন এই মানুষগুলোর সঙ্গে আমরা হচ্ছে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ হয়, তাদের সাথে একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায় আর কি বিষয়গুলো। এবং তখন মানে আমরা তো গিয়েছিলাম একটা দায়বোধের জায়গা থেকে, কিন্তু বিষয়টা আসলে তখন শুধুমাত্র সামাজিক দায়বোধ থাকে না, এই মানে প্রতিনিয়ত তাদের সাথে যখন আমরা একটা কানেকশনে থাকি, এটা একটা ব্যক্তিগত দায়বোধের জায়গায় আমরা চলে আসি। আচ্ছা, এই যে প্রায়োরিটি বেসিসে যে দাবিগুলো আপনাদের আছে, যে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এবং ইমিডিয়েট যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে আপনি এই মুহূর্তে কোন দাবিগুলো পূরণ করা দরকার বলে মনে করছেন? দেখুন, আমরা গত দুদিন আগেও দেখেছি যে আমাদের আহত যারা বিভিন্ন হাসপাতালে আছেন, যেমন চক্ষু বিজ্ঞান এবং পঙ্গু হাসপাতালের যারা আহত ব্যক্তি যারা আছেন, তারা বাধ্য হয়েছেন পথে নামতে এবং দীর্ঘ রাত পর্যন্ত তারা আসলে পথে ছিলেন এবং তারা দাবি করছিলেন যাতে উপদেষ্টারা, অন্তত স্বাস্থ্য উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা সহ অন্তত 4 জন উপদেষ্টা যাতে তাদের সঙ্গে দেখা করে এবং তাদের দাবি দাওয়াগুলো তাদের কাছে গিয়ে শোনে। তো আমরা দেখেছি যে মধ্যরাতে আপনার 5 জন উপদেষ্টা গিয়েছিলেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং পরদিন সচিবালয়ে তাদের একটা অংশের প্রতিনিধির সঙ্গে ওনারা বসেছেন। কিন্তু সেখানেও আমরা অনেক বাকবিতণ্ডা হতে দেখেছি আসলে আহতদের সঙ্গে উপদেষ্টাদের। তো এবং বের হওয়ার পরও কেউ কেউ বলছিলেন যে প্রতিবারই এরকম আশ্বাসের ঝুড়ি নিয়ে আমরা ফিরে যাই, কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না। তো এই জায়গা থেকে বলতে চাই যে দ্রুত, মানে আমরা ইতিমধ্যে অনেকটাই দেরি করে ফেলেছি, কারণ প্রত্যেকটা মুহূর্ত আহত ব্যক্তিদের জন্য এখন জীবন মরণের সমান। তো সেই জায়গা থেকে অতি দ্রুত তাদের যে পূর্ণাঙ্গ তালিকা সারা দেশব্যাপী যারা যারা আহত হয়েছেন, সেটা অতি দ্রুত এটা চূড়ান্ত করতে হবে। এটা চূড়ান্ত করার পর প্রত্যেক আহত ভেদে যার যা প্রয়োজন, সেটা চিকিৎসা এবং পুনর্বাসন যেটাই হোক না কেন, সেই প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা এবং পুনর্বাসন পরিকল্পনাটা সরকারকে করতে হবে। সেই জায়গা থেকে সরকার হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন, এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের পরামর্শ নিতে পারেন এবং বিদেশি যেমন হচ্ছে আমরা বলেছিলাম যে ডক্টরস উইদাউট বর্ডার্স যারা আছেন এবং যারা ট্রমা ম্যানেজমেন্ট করেছেন বিভিন্ন দেশে পোস্ট কনফ্লিক্ট পরিস্থিতিতে, সেই এক্সপার্টাইজগুলোকে সরকার কাজে লাগাতে পারেন। এবং আমরা জানি যে WHO আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের সঙ্গে মিলে সরকার এই পুরো যে ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো কিংবা প্রোটোকলগুলো আছে সেইগুলো ফলো করে আসলে এই উদ্যোগগুলো অতি দ্রুত ভিত্তিতে সরকারকে নিতে হবে। এবং আমরা অনেকদিন থেকে বলছিলাম যে বিশেষায়িত হাসপাতালের কথা, তো সেটা আমরা শুনছি যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, সেটা অনুমোদিত হয়েছে। তো সেই হাসপাতালগুলোতে শুধুমাত্র এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে যারা আহত আছে তাদেরকে একমাত্র স্থানান্তর করা নয়, বরং যারা রিলিজ পেয়ে চলে গেছে এবং যাদের হচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর আবার কিংবা 1 মাস পর পর এসে চিকিৎসার জন্য আসতে হয়, চেক আপের জন্য আসতে হয়, তাদেরও যতদিন পর্যন্ত তারা পুরোপুরি সেরে না উঠছেন তাদেরকে সেই বিশেষায়িত হাসপাতালে রেখে তাদের চিকিৎসা করতে হবে এবং তাদের সঙ্গে যারা অ্যাটেন্ডেন্ট থাকবেন তাদেরও ন্যূনতম খাবার ফ্রি করা সহ খরচের দায়টা সরকারকে নিতে হবে। এবং এই যে প্রতিশ্রুত 1 লাখ টাকা যেটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে প্রতি সপ্তাহে 200 জন করে দিচ্ছেন, এইটাকে আরো দ্রুত গতিতে করতে হবে আসলে সারা বাংলাদেশে। না হলে আসলে 30,000 মানুষের কাছে যেতে আমরা মনে করি যে এটা আসলে বছরেরও অধিক সময় লেগে যাবে, 1 বছরেরও অধিক সময় লেগে যাবে এবং সেইটাতে আসলে ততদিনে তাদের পরিস্থিতি আরো অনেক বেশি খারাপের দিকে চলে যাবে আর কি। কারণ ইতিমধ্যেই অনেকে লাখ লাখ টাকা লোনের মধ্যে পড়ে গেছেন তাদের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে, কিংবা হচ্ছে তাদের পরিবারের যে ন্যূনতম খরচ সেগুলো চালাতে গিয়ে অনেককে ঢাকার বাইরে চলে যেতে হয়েছে।
তো এই বিষয়গুলোকে সরকারকে খুবই দ্রুত, যেটা আমরা গতকালকে শুনেছি, সরকার বলছে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আসলে 1 মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যে সকল আহতদেরকে অর্থ হস্তান্তর করা হবে। তো সেটা আমরা আশা করব যে এটা আসলে শুধুমাত্র আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা দ্রুতই আসলে সরকার বাস্তবায়ন করতে পারবে। এবং সেই অর্থ হস্তান্তরের পর আমরা বলবো যে এই মানুষগুলোর মধ্যে একদম অগ্রাধিকার ভিত্তিতে যার যা পরিস্থিতি সেটা বিবেচনা এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে ব্যক্তি বিশেষে পুনর্বাসন পরিকল্পনাটা দীর্ঘমেয়াদে প্রয়োজন। সেটা হচ্ছে যে ব্যক্তি নিজের পুনর্বাসন করা সম্ভব তার পুনর্বাসনের পথে সরকারকে যেতে হবে, এবং যার একেবারেই আর সামনের দিনে তিনি আর কোনো উপার্জনের কাজ করতে পারবেন না, তার পরিবারের অন্তত একজন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এগুলো করা না যাচ্ছে তত ওই সাময়িক সময়ের জন্য অন্তত একটা মাসিক ভাতা ব্যবস্থা সরকারকে করতে হবে। আর এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা আগেও বলেছিলাম, এখন আবারও বলছি, যদিও 3.5 মাস হয়ে গেছে, একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, এবং আমরা প্রতিদিনই আসলে দেখছি যে শহীদের তালিকায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। তো এখনো যদি কাউকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগ থাকে, যে বিদেশে চিকিৎসা করে নিয়ে আসলে তিনি হয়তো সুস্থ হয়ে ফিরতে পারবেন, অতি দ্রুত সেই রোগীদের তালিকা করে তাদের হচ্ছে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং যাদের দেশে রেখে চিকিৎসা করা সম্ভব, এবং যদি এমন হয় যে আমাদের সেই সক্ষমতা আছে কিন্তু ইকুইপমেন্টসগুলো নাই, তো সেই ইকুইপমেন্টসগুলো বিদেশ থেকে নিয়ে এসে এখানে সেই চিকিৎসাগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। আরেকটা জরুরি বিষয় যে আমরা অনেক দিন থেকে আসলে আহতদের তরফ থেকে আমরা হচ্ছে একটা দাবি শুনছিলাম যে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এখন স্বাস্থ্য উপদেষ্টার বিষয়ে আমরা যেটা বিনীতভাবে বলতে চাই যে আপনার প্রতি আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কোনো ব্যক্তিগত ক্ষোভ নেই, এবং সেটা নিশ্চয়ই আমাদের আহতদেরও নেই। কিন্তু যেহেতু আপনি তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই দায়িত্বটা পেয়েছেন, তো সেই জায়গা থেকে আসলে আপনার যথেষ্ট তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি আসলে এই দায়িত্ব পালন করতে সমর্থ না হন এবং অতি দ্রুত আসলে বিষয়গুলোকে অ্যাড্রেস করে সমস্যা সমাধানে হচ্ছে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আপনি না পারেন, তাহলে আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি পদত্যাগ করুন। কারণ বাংলাদেশে আসলে পদত্যাগের সংস্কৃতিটা শুরু করাটাও অত্যন্ত জরুরি। পদত্যাগ সবসময় লজ্জার বিষয় নয়, পদত্যাগ অনেক সময় সম্মানেরও বিষয়। কারণ কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য তিনি যোগ্য নাও হতে পারেন, তার মানে এই না যে তিনি অযোগ্য মানুষ, তার হয়তো অন্য অনেক যোগ্যতা আছে, কিন্তু হয়তো এই বিষয়টা নিয়ে যেহেতু আপনি এর আগে কাজ করেন নাই, আপনি যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না, তো এবং আমরা বুঝতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকারকে হয়তো বা আমলাতান্ত্রিক নানা জটিলতার কারণে অনেক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আবারও আপনার কাছে অনুরোধ করব বিনীতভাবে যে আপনি আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নিন, আপনি সসম্মানে আপনি পদত্যাগ করুন। এবং এরপর আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে সেই পদে এমন কাউকে আসলে নিয়োগ দেওয়া হোক যিনি এই কাজের জন্য উপযুক্ত, যোগ্য, যিনি এই সেক্টরটাকে বুঝবেন এবং এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের পুরো কাঠামোটাকে যিনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন, এমন কাউকে আপনারা হচ্ছে দায়িত্ব দিবেন, যিনি অতি দ্রুত আহতদের যেই দাবিগুলো আছে, এবং আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা যেই সুপারিশ দিচ্ছি, দাবিগুলো জানাচ্ছি আপনাদের, সেইগুলো আমলে নিয়ে অতি দ্রুত আহতদের বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে, এমনকি আমি বলবো যে এখন যে নানান ধরনের রাজনৈতিক বন্দোবস্ত কিংবা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে, সেইগুলোর চাইতেও আহতদের সুচিকিৎসা, যথাযথ চিকিৎসা এবং তাদের পুনর্বাসনের বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে নিয়ে অতি দ্রুত তাদের এই দুর্ভোগ হয়রানি নিরসনের আপনাদের ভূমিকা নিতে হবে আর কি। না হলে আমরা আসলে তাদের সাথে গাদ্দারি করব। কেননা যাদের রক্ত এবং আত্মত্যাগের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, এবং আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার স্বপ্ন দেখছি, নতুন সংবিধানকে নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তা করছি, এরকম নানাবিধ আমরা যারা সংস্কারের স্বপ্ন দেখছি, আকাঙ্ক্ষা আমাদের মধ্যে লালন করছি,
আমরা আসলে তাহলে সেই মানুষগুলোর সাথে বেইমানি করব, আমরা আসলে ইতিহাসে গাদ্দার হিসেবেই চিহ্নিত হব। তো আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, এই সরকার ব্যর্থ হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। আমরা সরকারের প্রতি আবারও আকুলভাবে আবেদন জানাতে চাই, প্লিজ আপনারা আহতদের কথা শুনুন, তাদের পাশে দাঁড়ান। এবং শুধু সরকার না, আমি বলবো যে দেশের সর্বস্তরের মানুষ, আপনারা যেমন বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি আহতদের পাশে আপনারা এসে দাঁড়ান, আমরা যেন তাদের কথা ভুলে না যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।